এই যে নতুন ছেলে, ক্লাস ফাঁকি দিয়ে করিডোর দিয়ে হাঁটা হচ্ছে, একদম ওখানেই দাঁড়িয়ে থাক। আমাকে বলছেন? আমি তো ক্লাসের দিকেই যাচ্ছিলাম। সবে ভর্তি হলাম তো, তাই ঠিকঠাক চিনতে পারছিলাম না। চিনতে পারছিলি না? এখন চিনবি, ভালো করে চিনবি। এই তোরা দেখ তো ছেলেটাকে, কান ধরে দাঁড়িয়ে থাক। এক পাও এদিক ওদিক করবি তো খবর আছে। কিন্তু আমি তো ভুল কিছু করিনি। কেন কান ধরে দাঁড়িয়ে থাকবো? আর আপনি বা কে আমাকে এভাবে আদেশ করার? আমি কে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবি। আর আদেশ, আমি যা বলবো সেটাই নিয়ম এই কলেজের। এখন তোকে উঠবোস করতে হবে। শুরু কর। 1, 2। ঠিক আছে, কিন্তু এভাবে র্যাগিং করা কি ঠিক? সিনিয়র হিসেবে আপনারা তো আমাদের সাহায্য করবেন। সাহায্য তো করছিসই, তোকে ভদ্রতা শেখাচ্ছি। উঠবস কর। আর শোন, চশমাটা তো বেশ দারুণ তোর। তুই তো দেখি বেশ কিউট। এই, তোকে দেখে তো আমার আদর করতে ইচ্ছে করছে রে। তুই কি ভয়ে হিসু করে দিবি নাকি? আপনি কি সবাইকে এভাবেই বিরক্ত করেন? আমাকে ছাড়ুন, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ক্লাস? আজ থেকে তোর ক্লাস আমিই নেব। প্রতিদিন ক্লাসে ঢোকার আগে আমার সাথে ক্যান্টিনে এসে দেখা করবি, বুঝলি তো? টিফিনের সময় চলে আসবি। তোর সাথে কথা আছে রে। আমার টিফিনে অন্য কাজ থাকে, আমি আসবো না। আসবি না? আমার কথার উপরে কথা বলিস? এত বড় সাহস তোর! না আসলে তোকে কি করা হবে সেটা বুঝতে পারছিস তো? আর শোন, এখন থেকে আমার সকল অ্যাসাইনমেন্ট তুই করে দিবি। এটাই তোর কাজ। আমি কেন করে দেব? আমি তো আপনার অ্যাসাইনমেন্ট করতে আসিনি। প্রথম দিন এসেই তুই কিন্তু বেশি কথা বলছিস। তোকে তো আমি কিউট বাচ্চা ভেবেছিলাম। এখন তো দেখছি তোর মুখে কথা ফুটেছে। যা বলেছিস সেটা করবি, না হলে কি হবে বুঝতে পারছিস তো? যা, এখন এখান থেকে যা। তমাল সাহস হারিয়ে ফেলে, আর কোনো কথা বাড়ায় না, সেখান থেকে চলে যায়। কলেজের প্রথম দিনটাই তমালের জন্য দুঃস্বপ্নের মতো শুরু হলো। বিসলি সেকেন্ড ইয়ারের ছাত্রী, যাকে পুরো কলেজ ভয় পায়। তার দাপট আর অদ্ভুত ফ্ল্যাট করার ধরন তমালকে পুরোপুরি অপ্রস্তুত করে দিয়েছে। তমাল শান্ত ছেলে, কিন্তু সে জানে এই মেয়েটা তাকে সহজে ছাড়বে না। বিসলির কবল থেকে বেঁচে দ্রুত পায়ে তমাল এসে দাঁড়িয়েছে মাঠের এক কোণে। উফ, পাগল নাকি মেয়েটা? প্রথম দিনেই এই অবস্থা? কিউট? আমার কিউট হওয়ার কোনো শখ নেই। ওকে এড়িয়ে চলতে হবে, না হলে কলেজে পড়া হবে না। শুধু ওর হুকুমই পালন করতে হবে। তমাল কিছু বুঝে ওঠার আগেই সেখানে বিসলি এসে হাজির হয়। তমাল চমকে যায়। কি হলো নতুন ছেলে? আমার থেকে লুকানোর চেষ্টা করছিস? কোনো লাভ হবে না। আপনি এখানেও চলে এলেন? আমি জাস্ট একটু বাতাস খেতে এসেছিলাম। বাতাস? নাকি আমার হাত থেকে বাঁচার রাস্তা খুঁজছিলি? শোন, কাল থেকে তোর কাজ শুরু। আমার ব্যাগটা তুই নিয়ে ঘুরবি। আর শোন, তুই না বেশ চালাক মনে হচ্ছে, কিন্তু আমার চালাকি তোর চেয়েও বেশি। আপু, আমি তো নতুন, সব কিছু গুছিয়ে নিতে আমার সময় লাগবে। ব্যাগের দায়িত্বটা না হলে অন্য কাউকে দিন। আমি তোকে অর্ডার দিচ্ছি, অনুরোধ করছি না। আর শোন, কালকের ট্রিটটা কিন্তু আমি দিচ্ছি, কিন্তু টিফিনে ক্যান্টিনের সব দায়িত্ব তোর। তুই আমার সাথে বসবি। উফ, এই মেয়েটাকে কি করে আটকানো যায়? চালাকি ছাড়া উপায় নেই। ঠিক আছে, আপনি যখন বলছেন, কিন্তু আমার টিফিনের খরচ কিন্তু আপনাকে দিতে হবে। আমি তো ফার্স্ট ইয়ার। চালাক তো তুই। ঠিক আছে, দেব। এখন চল আমার সাথে, ল্যাবে যেতে হবে। এভাবেই শুরু হলো বিসলি আর তমালের অসম সম্পর্কের এক অদ্ভুত সূচনা। বিসলির দাপট আর তমালের চালাকি, এই দুইয়ের দ্বন্দ্বে কলেজ জীবন কেমন জমে ওঠে সেটাই এখন দেখার বিষয়। কলেজের প্রথম দিনের ধকল আর বিসলির অত্যাচার তমালকে পুরোপুরি ক্লান্ত করে দিয়েছে। বিশাল অট্টালিকার মতো এই বাড়িতে পা রাখতেই তার দম বন্ধ হয়ে আসে। শিল্পপতি বাবা মায়ের এই বাড়িতে সব আছে,
শুধু সময় আর ভালোবাসা ছাড়া। আজ তো প্রথম দিন ছিল, তাই না? কেমন কাটলো? অনেক ভিড় ছিল নিশ্চয়ই। ভালো, খুব ভালো। অন্তত কলেজের মানুষেরা আমার খবর রাখে। তোমরা তো তাও রাখো না। এই যে শোন, এসব কি কথা? বাবা তোমার খোঁজ নিচ্ছে আর তুমি এভাবে জবাব দিচ্ছ? আমরা কি শখ করে তোমাকে একা রাখি? বিজনেসের কাজে তো। কাজের অজুহাত তো আজীবন দিয়ে এলে। তোমাদের কাজের মূল্য আছে, আমার আজকের দিনের অভিজ্ঞতার কোনো মূল্য নেই। চশমাটা আজ ভেঙে যাচ্ছিল, কেউ খোঁজ নিয়েছে? তোমরা শুধু জানো টাকা দিতে। মানুষ হিসেবে কেমন আছি তা জানার প্রয়োজন মনে করো না। তমাল দ্রুত পায়ে তার ঘরের দরজা বন্ধ করে দেয়, একটা জোরালো শব্দের সাথে। দেখলে ছেলেটা পেজ দেখলে দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে। আমাদেরই দোষ, ওকে অনেক বেশি একা করে ফেলেছি। সব সময় বিজনেসের পেছনে দৌড়াতে দৌড়াতে ছেলেটার সাথে যে একটা সম্পর্ক তৈরি করা দরকার ছিল তা করিনি। সম্পর্কের কথা এখন বলছো? এত টাকা দিয়ে কি হবে যদি নিজের ছেলেটাই আমাদের সাথে কথা বলতে না চায়? ঠিক মতো মানুষ করতে পারলাম না ওকে, টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? না যায় না, কিন্তু আমরা তো শুধু টাকাই দিয়ে গেলাম। এখন মনে হচ্ছে এই বিশাল সম্পত্তি আর কোনো কাজে আসবে না যদি না ওকে ঠিক পথে ফিরিয়ে আনতে পারি। কালকে হয়তো ওর সাথে একটু সময় কাটাতে হবে। সময়? তুমি কি বিজনেস মিটিং ক্যান্সেল করবে? পারবে কি? জানি না, কিন্তু ছেলেটা যে হাতছাড়া হয়ে যাচ্ছে তা বুঝতে পারছি। তমাল ঘরে বসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। বাবা মায়ের উপর রাগ থাকলেও নিজের একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছে। সে জানে না আগামীকাল বিসলি তার জন্য আর কি নতুন যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছে। রাত বাড়ে, কিন্তু তমালের চোখে ঘুম নেই। কলেজের করিডোরে বিসলির সেই রাগী চাহনি আর মাঠের কোণে তার সেই অদ্ভুত ফ্ল্যাট, সবকিছুই তমালের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। উফ, মেয়েটা না সত্যি অদ্ভুত। একদিকে গুন্ডা, পুরো কলেজকে কাঁপাচ্ছে, আবার অন্যদিকে যখন কাছে এসে দাঁড়ালো গলার আওয়াজটা কেমন যেন। এমন চোখ আমি আগে দেখিনি। এক পলকে মনে হয় সব কিছু ভুলিয়ে দেয়। কিন্তু ধুর, আমি কি ভাবছি? সে সিনিয়র, আমার থেকে 1 বছরের বড়, আবার রাগীও। এমন মেয়ের প্রেমে পড়লে তো আমার জিভ কেটে পড়বে। ওভাবে কান ধরিয়ে উঠবোস করালো। বিজলি আপু, নামটাও যেন বিজলির মতোই, একদম বিদ্যুৎ চমকের মতো। ভালো লেগে গেছে আমার প্রথম দিনেই? না, এটা ভালো লাগা না, এটা হয়তো ভয়ে আতঙ্কে এমন হচ্ছে। কিন্তু না ভেবেও তো পারছি না। ওর ওই বাঁকা হাসিটা মনে হচ্ছে যেন আমাকেই ডাকছে। এই তমাল, এসব কি আজে বাজে চিন্তা করছিস? কাল আবার কলেজে গিয়ে ওর হুকুম শুনতে হবে। কাল ক্যান্টিনে যেতে হবে। ও নাকি ট্রিট দেবে। ট্রিট না ব্ল্যাকমেইল? ধুর, যাই হোক, মেয়েটা আসলে খুব সুন্দর। বিসলির দাপট আর সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ তমালকে আচ্ছন্ন করে ফেলেছে। ভালোবাসার এই দোটানায় পড়ে ঘুমিয়ে পড়ল সে। কিন্তু আগামীকাল কলেজে তার জন্য কি অপেক্ষা করছে সেটা কি সে জানে? সকালের রোদের সাথে সাথেই তমাল কলেজে পৌঁছালো, কিন্তু সে জানে না গেটের কাছেই তার জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছে বিসলি আর তার দলবল। কি রে, এখনো আসছে না কেন? ছেলেটা কি পালিয়ে গেল নাকি? তোরা ঠিক করে খেয়াল রেখেছিস তো? আরে ধুর বিজলি, চিল কর তো। ফার্স্ট ইয়ারের বাচ্চা, গেট দিয়ে না ঢুকে আর কই যাবে? তোর ভয়ে তো এমনিতেই কাঁপছে। তা অবশ্য ঠিক, তবে কালকে ছেলেটাকে যা দৌড়ানি দিলি, ও যদি সাহস করে আজ নাই আসে, কিউট ছেলেটা হয়তো ভয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছে। আমার হুকুম অমান্য করার সাহস কারণ নেই। আর ওর কিউটনেস নিয়ে এত চিন্তা করিস না তো। ও আসার পর আমিই বুঝবো ওর সাথে কি করতে হবে। শুধু মনে রাখিস, ও গেট দিয়ে ঢোকার সাথে সাথেই যেন আমার নজরে পড়ে।
ওই যে আসছে, একদম ভীতু হরিণের মতো পা টিপে টিপে ঢুকছে। যাক, তাহলে অবশেষে আসলো। তোরা কেউ নড়বি না, ও আসুক, আমি ওকে রিসিভ করছি। এবার দেখি কিউট তমালের কি অবস্থা হয়। তুই কিন্তু খুব বেশি কড়াকড়ি করিস না বিজলি। তোরা চুপ কর, আমি যা করার করব। কামাল গেট থেকে প্রবেশ করতেই বিজলি খানিকটা তার দিকে এগিয়ে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। কি ব্যাপার তমাল, এসেই গেলি? ভেবেছিলাম বুঝি আর আসবি না। না আসার তো কোনো কারণ নেই। প্রথম দিনেই যা শুরু করেছেন তাতে মনে হচ্ছে এই কলেজটা আপনার ব্যক্তিগত সম্পত্তি। আর আমি তো আজ আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো বটেই। আজ থেকে আমার সব ক্লাসের বই খাতা তোর দায়িত্বে, আর আমার টিফিনের প্লেটও তুই গুছিয়ে দিবি। আপনি গুন্ডা হলেও একটা জিনিস স্বীকার করতেই হবে, আপনি ভয়ঙ্কর সুন্দরী বিজলি। আপনার নাম বিজলি, আর কাজেও আপনি বিজলির মতোই। আর আপনার রূপ, সে তো একদম বিদ্যুৎ চমকের মতোই ঝলমলে। কিরে, বিজলির মুখে তো কথা নেই, ছেলেটা কি বললো? আরে বাবা, এ তো দেখি উল্টো বিজলিকেই র্যাগিং দিয়ে দিল। এই কি বলছিস এসব? আবার এসব কথা মুখে আনলে তোর খবর আছে বলে দিলাম। তোর সাহস কি করে হয়? আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি ভুল করে কার ফাঁদে পা রেখেছেন। এই কিউট ছেলেটা এখন আর আপনাকে ছাড়ছে না। বিজলির মতো ভয়ঙ্কর সুন্দরীকে এই কিউট ছেলেটা নিজের করে নেবেই। এবার আপনি যা খুশি অর্ডার দিন। তমালের এমন অপ্রত্যাশিত জবাবে বিজলি যেন নিজের দাপটটাই ভুলে গেল। যে মেয়ে সারা কলেজে ক্রাশ, সেই মেয়ে আজ এক ফার্স্ট ইয়ারের ছেলের কাছে বাক্যহারা। বিজলির সাঙ্গ পাঙ্গুরাও হতভম্ব। এই ঘটনার পর কলেজের দাপটে সিনিয়র বিজলি কি করবে? আর তমালের এই সাহসিকতার মূল্য তাকে কি দিতে হবে? সেকেন্ড ইয়ারের ক্লাসরুম, লেকচার চলছে, কিন্তু বিজলির মন সেই লেকচারে নেই। সে জানালার বাইরে তাকিয়ে আছে, অথচ তার দৃষ্টি কোথাও নিবদ্ধ নয়। তমাল সেকেন্ডে সেকেন্ডে বিজলির মস্তিষ্কে শুধু ওই ছেলেটার মুখের ছবি ভেসে উঠছে। তার সাহসী কথাগুলো বিজলিকে অস্থির করে তুলছে। কিরে বিজলি, স্যার তো তোকেই দেখছেন বারবার, অন্তত বইটা খোল। অত করে কি ভাবছিস? তোর কি শরীর খারাপ? শরীর খারাপ না, আমার ভালো লাগছে না, ক্লাসে মন বসছে না আমার। ওই ছেলেটার জন্যই মনোযোগ পুরোপুরি নষ্ট হচ্ছে। নতুন কিউট ছেলেটা আজ তোকে যা র্যাগিং দিল, তুই তো হাঁ করে তাকিয়েছিলি। ওর কথা ভেবেই কি দিন কাটাবি নাকি? তোরা একদম চুপ করবি। আমার যা ইচ্ছে আমি ভাববো, তোদের এত কথাই কি? কতক্ষণ হয়ে গেল ওকে দেখি না। আমার বুকের ভেতর কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে এখনই ওকে না দেখলে আমি পাগল হয়ে যাব। আরে পাগল হবি কেন? ক্লাসটা শেষ কর, তারপর দেখা যাবে। সবাই দেখছে আমাদের। দেখুক, আমার নামে কেউ কিছু বলার সাহস পাবে না। তোরা বস, আমি যাচ্ছি ওকে একটু দেখে আসি। ও ক্লাসে আছে নাকি কোথাও লুকিয়ে আছে, দেখে আসি। আরে বিজলি দাঁড়া, স্যার কিন্তু রেগে যাবেন। ক্লাস ছেড়ে এভাবে বেরিয়ে যাবি, এটা কিন্তু ভালো দেখাবে না। যা দেখানোর দেখাবো, আমার কারো পারমিশন লাগবে না। তোরা ক্লাস কর, আমি আসছি। দাপুটে বিজলি আজ নিজের ইচ্ছার দাস। যার ভয়ে সবাই কাঁপে, সে আজ একটা ছেলের এক ঝলক দেখার জন্য ব্যাকুল। ক্লাস, স্যার, নিয়ম সবকিছু ভুলে বিজলি তমালকে খুঁজতে করিডোরে বেরিয়ে পড়ে। তার অস্থিরতা বাড়ছে প্রতি মুহূর্তে। ফার্স্ট ইয়ারের ক্লাস চলছে। তমাল খুব মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছিল। ঠিক তখনই ক্লাসরুমে দরজাটা সজোরে খুলে যায়। সবাই চমকে দরজার দিকে তাকায়। দাঁড়িয়ে আছে স্বয়ং বিজলি, চোখে মুখে অস্থিরতা আর রাগী চাহনি। হ্যাঁ, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে এখানে কি কাজ? ক্লাস চলছে, এভাবে ঢুকে পড়ার অনুমতি কে দিয়েছে তোমাকে? অনুমতি আমার লাগে না স্যার। আর আমি এখানে কোনো পড়াশোনার কথা বলতে আসিনি। আমি তমালকে নিয়ে যেতে এসেছি। ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জরুরি কাজ আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? এটা ক্লাস ঘর, এখানে অ্যাসিস্ট্যান্টের কোনো কাজ নেই। তোমার এখন ক্লাস করছে, তোমরা পরে দেখা করো। আবার এসে হাজির। পড়াশোনাটা কি আমাকে করতে দেবে না? স্যার, আমি যেটা বলেছি সেটাই হবে। ও আসবে। ওঠ তমাল,
আর কতক্ষণ বসে থাকবি? চল আমার সাথে, জরুরি কাজ আছে। কিন্তু কিন্তু স্যার তো ক্লাস নিচ্ছেন। ক্লাস ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। পরে পরে গেলে কি হয় না? পরে? আমার সময়ের দাম তুই জানিস না? নতুন ছেলে, এখনই আসতে হবে। না হলে শাস্তি কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। বিজলি তো পুরো পাগল হয়ে গেছে, ক্লাস থেকেও তুলে নিয়ে যাচ্ছে। তমাল, তুমি চাইলে যেতে পারো। আমি আর ঝামেলা বাড়াতে চাই না, কিন্তু পরের দিন এই ক্লাসের পড়া তোমাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে স্যার। তমাল যেতে চায় না, কিন্তু ক্লাসের সবার সামনে, শিক্ষকের সামনে সে বিজলিকে না করার সাহস পায় না। সে জানে বিজলির সাথে তর্ক করা মানে নিজের বিপদ আরও বাড়ানো। বাধ্য হয়ে সে নিজের বই খাতা গুছিয়ে নেয়। গুড বয়, একদম ঠিক সময়ের সিদ্ধান্ত নিয়েছিস। চল চল, দেরি হচ্ছে। ক্লাস থেকে তমালকে নিয়ে বেরিয়ে এলো বিজলি, কিন্তু তমাল জানে এই ক্লাস ছেড়ে আসার পেছনে বিজলির কোনো জরুরি কাজ নেই। আছে শুধু তাকে নিজের কাছে রাখার একটা বাহানা। ক্লাসরুম থেকে বের হয়ে বিজলি তমালকে নিয়ে এসেছে মাঠের নির্জন কোণে। এখানে বাতাসে শব্দ ছাড়া আর কোনো কোলাহল নেই। বিজলি গম্ভীর মুখে তাকিয়ে আছে সামনের দিকে, আর তমাল বুঝতে পারছে না কিভাবে সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। এই গুন্ডা টাইপের সিনিয়র মেয়েটা তাকে ঘিরে ধরেছে, আর তার পড়াশোনায় পড়েছে বিঘ্ন। তমালের মেজাজ এখন আর নিয়ন্ত্রণে নেই। বিজলি আপু, আপনি কিন্তু মোটেও ঠিক কাজ করলেন না। আপনি কি বুঝতে পারছেন না আমি এখানে পড়াশোনা করতে এসেছি? আমার ক্যারিয়ারের প্রথম দিনগুলো আমি নষ্ট করতে চাই না। আর আপনার এই আচরণ, ক্লাস থেকে ধরে নিয়ে আসা, জোর করা, এসব আমি মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছিস না? তা আমার কি? আমি যা চাই তাই হয়। তোর ক্লাস, তোর ক্যারিয়ার, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি চেয়েছি তোকে, তাই নিয়ে এসেছি। কিন্তু আমার মাথা ব্যথা আছে। আপনার জন্য আমার পড়াশোনা একদমই হচ্ছে না। কালকের ওই কাণ্ড, আজ ক্লাস থেকে তুলে নিয়ে আসা, এসব বন্ধ করুন। আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই। আমার বাবা মা আমাকে অনেক আশা নিয়ে এখানে পাঠিয়েছেন। আমি পড়াশোনায় ভালো না করতে পারলে বাবা কিন্তু আমাকে তার অফিসে বসিয়ে দিবেন। আমি সেটা কোনোভাবেই চাই না। বাবা মা? হাহ, তোর তো বাবা মা আছে, পড়াশোনার চাপ দেওয়ার মতো মানুষ আছে। তোর বাবা তোকে ব্যবসাতে বসিয়ে দেবে, এটাই তো তোর ভয়। আমার তো কোনো ভয় নেই। আপনার বাবা মা নেই মানে? ভালোই তো তোর, বাবা মা সব আছে। আমার এই পৃথিবীতে কেউ নেই তমাল। আমি একদম মুক্ত, স্বাধীন। আমার কথা শোনার মতো, আমাকে শাসন করার মতো কেউ নেই। আমি নিজের মতো করে বাঁচি। আমি যা চাই তাই করি। কেউ নেই মানে? বাবা মা কোথায় আপনার? এত বড় কলেজে পড়াশোনা করছেন, নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু পরিবার ছাড়া? পরিবার? পরিবার কাকে বলে তা আমি জানি না। ছোটবেলায় আমার বাবা মা আমাকে একটা অনাথ আশ্রমে রেখে গিয়েছিল। কেন রেখেছিল জানি না, কিভাবে রেখেছিল তাও জানি না। সেখানে আমি বড় হয়েছি। অনাথ আশ্রমের শাসন, অভাব, কড়াকড়ি, এসবের মাঝেই আমার শৈশব কেটেছে। অনাথ আশ্রম? কিন্তু তাহলে আপনি এত রাগী, এত গুন্ডা টাইপের কেন? সবাই আপনাকে ভয় পায়। গুন্ডা স্বভাব? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বড় হওয়ার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনাথ আশ্রমে আমাকে এমন হতে হয়েছে। সেখানে টিকে থাকতে হলে নিজেকে শক্ত করতে হয়, না হলে সবাই পিষে ফেলে রেখে চলে যায়। মা বাবা থাকলে হয়তো আমি আজকের মতো হতাম না। তারপরে অনাথ আশ্রম থেকে বেরিয়ে কিভাবে পড়াশোনা করলেন? অনাথ আশ্রম থেকে বেরিয়ে আমি লড়াই শুরু করলাম। নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করলাম। রাত জেগে কাজ করলাম, পড়াশোনা করলাম। এখন আমি নিজে কিছু করার চেষ্টা করছি, নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি। এই যে বিজলির গুন্ডা স্বভাব, এর জন্য আমি না, আমার বাবা মা দায়ী। তারা যদি আমাকে ফেলে না যেত, তবে আমি হয়তো সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারতাম। কোনো কলেজে ত্রাস হতাম না। বিসলের এই কথায় তমালের মেজাজ পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল বিসলের এই রুক্ষতার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল একাকিত্ব,
আর কষ্টের পাহাড়। যে মেয়েকে সে গুন্ডা মনে করত সে আসলে পরিস্থিতির শিকার। বিসলির কষ্টের গল্প তমালকে ভেতর থেকে নাড়িয়ে দিল। তার খারাপ লাগতে লাগলো যে সে এতক্ষণ বিসলিকে ভুল বুঝেছিল। বিজলি আপু, আমি আমি দুঃখিত। আমি জানতাম না আপনার জীবনের এই দিকটা। আমি শুধু আমার পড়াশোনার কথা ভেবেছিলাম। দুঃখিত হওয়ার কিছুই নেই, এটাই আমার জীবন, এটাই আমার বাস্তবতা। বটগাছের নিচে বসে থাকা এই দুই চরিত্রের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বিসলির গুন্ডা স্বভাবের আড়ালের মেয়েটিকে আজ তমাল নতুনভাবে চিনল। এই গল্প কি তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে? তমাল বিসলির জীবনের গল্প শুনে স্তব্ধ হয়ে বসে আছে। বিসলির চোখে জল দেখে তার নিজের রাগ মুহূর্তেই জল হয়ে গেছে। বিসলি কোনো কথা না বলে উঠে দাঁড়ালো এবং দ্রুত পায়ে মাঠের অন্যদিকে হাঁটতে শুরু করলো। তমাল বিসলির দিকে তাকিয়ে আছে। অপরাধ বোধে তার গলা আটকে আসছে। বিজলি আপু, শুনুন। বিজলি আপু। তমাল ডাকলেও বিসলি শুনতে পাচ্ছে না, মা হয়তো শুনেও না শোনার ভান করছে। সে তার একাকিত্বের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে চাইছে। সে মাঠের কোলাহল থেকে দূরে চলে যায়, কিন্তু তাড়াহুড়ো করে যাওয়ার সময় বিসলির কাঁধের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি মাটিতে পড়ে যায়। আরে, ডায়েরিটা আপু, আপনার ডায়েরি পড়ে গেছে। বিসলি ততক্ষণে অনেক দূরে চলে গেছে। তমাল ডায়েরিটা হাতে তুলে নিল। একটু পুরনো চামড়ার মলার দেওয়া ডায়েরি। বিসলি ডায়েরিটা না দেখতে পেয়েই চলে গেছে। তমাল ডায়েরিটা পকেটে ঢোকানোর পরিবর্তে নিজের ব্যাগে যত্ন করে রাখলো। বিজলি আপু, আপনি আসলেই অদ্ভুত। আপনার গুন্ডা স্বভাবের আড়ালে যে কত কষ্ট তা আমি বুঝতে পারিনি। বেলা গড়িয়ে বিকেল হয়েছে। তমাল আজকের অভিজ্ঞতার ভার নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়, কিন্তু বিসলির ডায়েরিটা তার কাছে এক নতুন কৌতূহল আর দায়িত্ব নিয়ে এসেছে। সে জানে না এই ডায়েরি তার আর বিসলির সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে দেবে কিনা। রাত তখন অনেক, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। নিজের ঘরে বসে তমাল ডায়েরিটা টেবিলের উপর রাখলো। চামড়ার মলারটা হাত দিয়ে ছুঁয়ে দেখলো। বিসলির গায়ের একটা হালকা গন্ধ যেন লেগে আছে তাতে। তমালের বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। আজ বিসলির কথাগুলো তাকে অনেক ভাবাচ্ছে। ডায়েরিটা রেখে ঠিক করেছি তো? আপু এখন নিশ্চয়ই এটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তমাল আলতো করে ডায়েরিটা খুলল। ভেতরের পাতায় অবাক হওয়ার মতো সব সুন্দর কবিতা লেখা, একদম ঝরঝরে হাতের লেখা। প্রতিটি শব্দে যেন আবেগ ছড়ে পড়ছে। কোনো গুন্ডা টাইপের মেয়ের লেখা। এটা বিশ্বাসই করা যায় না। বাহ বিজলি আপু, আপনি এত সুন্দর কবিতা লেখেন। মেঘের দেশে ভাঙা ঘর, একলা পাখির গান, কি শান্ত কোমল মন আপনার। উপর দিয়ে গুন্ডা সেজে থাকেন, কিন্তু ভেতরটা একদম নদীর জলের মতো পরিষ্কার। ইস, এই ডায়েরিটা তো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখানে তার সব গোপন কথা, সব কষ্টের স্মৃতি লেখা। এটা হারানো মানে তো তার নিজের অস্তিত্ব হারানো। ডায়েরিটা পড়তে পড়তে তমালের বিসলির প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। যার উপর আজ সকালে রাগ ছিল, তার প্রতি এখন অদ্ভুত এক সহানুভূতি আর ভালোবাসা তৈরি হচ্ছে। বিসলির রাগী স্বভাবের আড়ালের কোমল রূপটা তমালের মন কেড়ে নিয়েছে। আপনি আমার পড়াশোনা নষ্ট করছিলেন, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলছি। এই ডায়েরি দিয়েই আমি আপনাকে নিজের করে নেব। আপনাকে আপনাকে আমি আর ডায়েরিটা সহজে ফিরিয়ে দেব না। এই ডায়েরিটা ফিরিয়ে দেওয়ার নাম করেই আপনার সাথে আমি আপনি যেমন আমাকে র্যাগিং করেছেন, এবার আমি আপনাকে আমার প্রেমের ফাঁদে ফেলব। এই ডায়েরি ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে আমার সাথে ঘুরতে হবে, ক্যান্টিনে যেতে হবে, আড্ডা দিতে হবে। এই কিউট ছেলেটা বিজলি আপুকে নিজের করে নেবেই। ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরে তমাল একটা নতুন পরিকল্পনায় মেতে ওঠে। বিসলির গুন্ডা স্বভাবের আড়ালের কোমল মনকে ভালোবাসার বাঁধনে বাঁধার সিদ্ধান্ত নিল সে। এই ডায়েরি কি পারবে বিসলি আর তমালকে এক করে দিতে? পরদিন সকালে তমাল কলেজের বারান্দায় দাঁড়িয়ে তার ক্লাসমেট শিউলির সাথে কথা বলছিল। শিউলি নতুন এসেছে।
তমালের সাথে তার বেশ সখ্যতা হয়েছে। তমাল গতকালের ডায়েরির কথা ভেবে শিউলির সাথে বিসলির প্রসঙ্গই তুলছিল। ঠিক তখনই বিসলি তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে বারান্দা দিয়ে যাচ্ছিল। কি রে নতুন ছেলে, ক্লাস ফাঁকি দিয়ে এখানে শিউলির সাথে আড্ডা মারা হচ্ছে? তোদের দুজনের সাহস তো কম না। বিজলি আপু, আমরা শুধু কলেজের নোটিশ নিয়ে কথা বলছিলাম। নোটস নাকি অন্য কিছু? তুই কি ভুলে গেছিস তোকে আমি কি বলেছিলাম? আর তুই নতুন এসেছিস, নিজের লিমিটেশনে থাক। এই ছেলেটার দিকে নজর দেওয়ার সাহস করবি না। আমি তো জাস্ট কথা বলছিলাম আপু। কথা? আমার সামনে কথা বলার সাহস তোদের কোত্থেকে হয়েছে? তোরা জানিস না আমি কে? আমার হুকুম ছাড়া এখানে কেউ কথা বলতে পারে না। চল, অনেক হয়েছে, তোকে নিয়ে আমার জরুরি কাজ আছে। দেখলি বিজলির রাগ একদম ফুঁসে উঠেছে। কিউট ছেলেটার আজ কপালে দুঃখ আছে। মেয়েটা এত ডোমিনেটিং কেন? তমাল আমার সাথে কথা বলছিল, ওকে এভাবে টেনে নিয়ে গেল। বিজলি আপুর এমন আচরণ মানা যায় না। বিসলি প্রচন্ড রেগে তমালকে সবার সামনে অপমান করে তুলে নিয়ে গেল। শিউলির চোখে মুখে স্পষ্ট হিংসা আর ভয়। বিসলির এই আচরণে তমাল কি আবার কোনো নতুন ফাঁদে পড়বে? বারান্দা থেকে টানতে টানতে বিসলি তমালকে কলেজের পেছনের মাঠে নিয়ে এলো। তার আগে গা কাঁপছে। তমাল হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখে এখন আর ভয় নেই, আছে বিরক্তি। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমাকে কারোর সাথে মিশতে দিচ্ছেন না কেন আপনি? শিউলি আমার ক্লাসমেট, নতুন এসেছি, তাই ওর সাথে কলেজের ব্যাপারে কথা বলছিলাম। নতুন বন্ধু বানাবো, এতে আপনার সমস্যাটা কোথায়? আপনি আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারেন না। সমস্যা? আমার সমস্যা মানেই সমস্যা। এত কথা বলবি না তমাল, তোকে খুন করে ফেলবো আমি। আমার চোখের সামনে তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমি কি করতে পারি তা তো তুই জানিস। খুন করবেন? এই কলেজের মেয়েদের উপর আপনার রাজত্ব থাকতে পারে, কিন্তু আমি আপনার কোনো দাস নই। আমি কলেজের স্টুডেন্ট, আমার নিজের একটা জীবন আছে। আপনি আমাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি নিয়ন্ত্রণ করি, কারণ তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কথা অমান্য করছিস? তোর সাহস অনেক বেড়ে গেছে। এই কলেজের অন্য কোনো মেয়ের সাথে তুই কথা বলবি না। আমি কথা বলবো, বন্ধু বানাবো, আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। চুপ কর, একদম চুপ। আমি ছাড়া তোর জীবনের অস্তিত্ব নেই। তুই আমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবি না। দুজনেই তর্ক বিতর্ক চরমে পৌঁছায়। বিসলির রাগের আড়ালে লুকিয়ে আছে তীব্র ঈর্ষা, আর তমালের বিরক্তির আড়ালে আছে নিজের অধিকার বোধ। এই লড়াই কি তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে? কলেজ থেকে ফিরে তমাল বিধ্বস্ত অবস্থায় সোফায় বসেছে। বিসলির সাথে তর্ক আর তার দাপট সব মিলিয়ে তার মাথা কাজ করছে না। তার উপর বাড়ির এই পরিবেশটা তাকে আরো দমবদ্ধ করে দেয়। ঠিক তখনই তার বাবা বিশাল শিল্পপতি সোফার সামনে এসে দাঁড়ান। তমাল, একটু এদিকে শোন, তোকে একটু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বলো, এখন আবার কি কথা? তুই পড়াশোনা করতে চেয়েছিলি, আমি তোকে পড়াশোনা করতে দিয়েছি। এখনো ব্যবসাতে পুরোপুরি বসাইনি, তবে আমি চাই তুই পড়াশোনা শেষ করে ব্যবসার হাল ধর। আর তার আগে তোর জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জীবনের সিদ্ধান্ত? আমি তো আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। পড়াশোনা তো হবেই, কিন্তু আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়েটা আমি ঠিক করেছি। আগামী 1 সপ্তাহ পর তোদের এঙ্গেজমেন্ট। তুই তৈরি থাক। বিয়ে? এঙ্গেজমেন্ট? আমি তো এখনো বিয়ে করার কথা ভাবিনি। আমি রাজি নই বাবা, আমি পড়াশোনা করতে চাই। রাজি না হওয়ার কোনো সুযোগ নেই। এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমার ব্যবসার জগতে একটা আলাদা মান সম্মান আছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। তাছাড়া আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, এই বিয়ে ভেঙে দিলে আমার ব্যবসায় অনেক ক্ষতি হবে। আমি সেটা চাই না। ব্যবসার ক্ষতি? তোমরা শুধু টাকার কথা ভাবো। আমার জীবনের কোনো মূল্য নেই তোমাদের কাছে। বিয়েটা আমার জীবন, তোমাদের কোনো খেলার বস্তু না।
ব্যবসার ক্ষেত্রে আমার কোনো কথায় অবহেলা সহ্য করব না। আমার বন্ধুর মেয়েকে আজ বিয়ে করলেও করা লাগবে, পরে করলেও করা লাগবে। তাই আমি চাই যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে। আমার জীবনটা নষ্টের জন্য তোমরাই দায়ী। তোমরা আমাকে মানুষ হিসেবে না, ব্যবসার একটা অংশ মনে করো। আমি এই বিয়েতে রাজি নই, কখনো হব না। তমালের রাগ আর হতাশা চরমে পৌঁছায়। পড়াশোনার পাশাপাশি বিসলির অত্যাচার, আর এবার বাবা মায়ের জোর করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত। তমাল যেন সব দিক থেকে আটকে পড়েছে। এই পরিস্থিতি থেকে সে কিভাবে বেরোবে? বাবার করা কথা শুনে তমাল নিজের ঘরে এসে যেন পাগল হয়ে গেল। ক্রোধ আর হতাশায় সে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করলো। তার মনের ভেতর জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ আজ বিস্ফোরিত হয়েছে। না, আমি বাবাকে কোনোভাবেই জিততে দেব না। ব্যবসার দোহাই দিয়ে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে দেব না আমি। যে কোনো উপায় হোক, এই বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। ওই মেয়েটিকে আমি চিনি না, জানি না। আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই তাদের কাছে। সারা জীবন বাবা মায়ের কথা মতো একটা অপছন্দের মানুষের সাথে আমি জীবন কাটাতে পারবো না। এটা আমার জীবন, তাই সিদ্ধান্তটাও একান্তই আমার হবে। এই দমবন্ধ পরিস্থিতি থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু কিভাবে? বাবা তো ব্যবসার সম্মানের দোহাই দিচ্ছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে এই বিয়েটা এমনিতেই ভেঙে যায়। তমাল প্রচন্ড চিন্তায় চেয়ারে বসে আছে। হঠাৎ করে টেবিলের উপরে বিসলির সেই ডায়েরিটা তার চোখে পড়ে। বিজলি আপু, আপনি হয়তো আমার এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ দেখাতে পারেন। আপনাকে তো আমি এখনো আমার করে নিতে পারিনি। এই ডায়েরিটা তো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমাকে কিছু ভাবতে হবে। ভাঙাচোরা ঘরের মাঝে বসে তমাল বিসলির ডায়েরিটা হাতে তুলে নিল। তার আগে বাবা মায়ের বিপরীতে দাঁড়িয়ে সে এখন বিসলির রহস্যময় জগতে একটা নতুন আস্থার জায়গা খুঁজছে। পরদিন সকালে তমাল কলেজের মাঠে একা একাই বসে আছে। গতকাল রাতে বাবার সিদ্ধান্তের পর থেকে সে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। তার মন খারাপ, চোখে মুখে ক্লান্তি আর হতাশা। ঠিক তখনই বিসলি সেখানে এসে হাজির হয়। কিরে, আজ সকাল সকাল মাঠে? তোর কিউট মুখটা আজ এত মলিন কেন? চুপচাপ কোনো কথা বলবে না? কথা বলছিস না কেন? তোর মন খারাপের কারণ কি? বিজলি আপু, সব কিছু শেষ। কাল বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আপনি 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। বিয়ে? এঙ্গেজমেন্ট? বাহ, ভালোই তো। তোর বাবা মা তোকে সেটেল করতে চাইছে। বিয়ে যখন ঠিক হয়েই গেছে তাহলে করেই ফেল। বড়লোকের মেয়ে, তোদের স্ট্যাটাস মিলে যাবে। আগামী 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। বিজলি আপু, আপনি কি বুঝছেন না? আমি এই বিয়ে করতে চাই না। আমি ওই বড়লোকের মেয়েটাকে চিনিও না, জানিও না। ওকে বিয়ে করলে আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। তুই এই বিয়ে করতে চাস না? তাহলে? না, চাই না, কিন্তু বাবার ব্যবসার সম্মানের দোহাই দিয়ে আমাকে জোর করা হচ্ছে। আমি তোকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারি তমাল। আমি তোর এই বিয়ে ভেঙে দিতে পারি। আপনি আপনি কিভাবে আমার বিয়ে ভেঙে দেবেন? বাবা তো শুনবে না। তুই শুধু তোর বাবার সাথে আমার দেখা করিয়ে দে। তোর বাবার কাছে আমাকে নিয়ে চল, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। বিজলি যে কাজ হাতে নেয় তার শেষ না করে ছাড়ে না। বিসলির এই কথাই তমাল এক অদ্ভুত আশার আলো দেখতে পায়। বিসলির গুন্ডা স্বভাবের আড়ালের এই শক্তিশালী রূপটা আজ তাকে মুগ্ধ করেছে। সে যেন বুঝতে পারছে বিসলি তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। দুপুরবেলা তমাল তার বাড়ির বিশাল ড্রয়িং রুমে বিসলিকে নিয়ে ঢুকলো। বিসলি যেন অবাক হয়ে চারপাশ দেখছে। ছোটবেলা থেকে অনাথ আশ্রমের ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরের এক কোনায় বড় হওয়া বিসলির জন্য এই বিলাসবহুল বাড়ি যেন রূপকথার জগৎ। বিশাল ঝাড়বাতি, দামি সোফা, মার্বেলের মেঝে, সবকিছুই তার চোখের সামনে অচেনা লাগছে। সে এমন বৈভব কখনো কল্পনাও করেনি। উফ, এত বড় বাড়ি, যেন কোনো রাজপ্রাসাদ।
তমালের কপাল তো দারুণ। এত বিলাসবহুল জীবন, এত টাকা, তবুও ছেলেটার বাবা মায়ের সময় নেই। তবুও তমালের এসব ভালো লাগে না। আমি যদি এমন বাড়িতে বড় হতাম। অনাথ আশ্রমের সেই ভাঙা জানলাটা আর এই বিশাল কাঁচের দেওয়াল, কত তফাৎ। তবুও এরা সুখ বোঝে না। আপু, আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে আনছি। আমার বাবা কিন্তু খুব রাগী মানুষ। আপনি কিন্তু সাহস হারাবেন না, কোনোভাবে যেন ভয় না পান। আমি আছি তো আপনার সাথে। ভয়ের কিছু নেই, আমি বিজলি, কাউকে ভয় পাই না। তোকে কে বলেছে আমি ভয় পাচ্ছি? এই বাড়ির জৌলুস আমাকে ভয় দেখাতে পারবে না। তুই যা, তোর বাবাকে ডেকে আন, আমি দেখব কত বড় শিল্পপতি তিনি। তমাল, কে এসেছে? আর এই মেয়েটি কে? তোকে তো বলেছি এসব আজে বাজে বন্ধুদের বাড়িতে আনবি না, বিশেষ করে কলেজে র্যাগিং করা মেয়েদের। আমি বিজলি, তমালের প্রেমিকা। আমরা একই কলেজে পড়ি। আর র্যাগিং না, আমি র্যাগিং করি না। আমি মানুষকে সোজা পথে চলতে শেখাই। প্রেমিকা? প্রেমিকা মানে? আমার ছেলের বিয়ে তো ঠিক হয়ে গেছে আমার বন্ধুর মেয়ের সাথে। যাই হোক, তোমার পরিচয় কি? আমার কোনো পরিচয় নেই। আমি এক অনাথ আশ্রমে বড় হয়েছি, এটুকুই আমার পরিচয়। কি? একটা নাম পরিচয়বিহীন ছোটলোক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? তোরা কি জানিস না ও বড় লোকের ছেলে? তোর মতো এক অনাথ মেয়ের সাথে কি আমার ছেলের বিয়ে হতে পারে? জানি, কিন্তু তমাল যদি বিয়ে করে তবে আমাকেই করবে, সেটা এখন হোক বা পরে। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না শিল্পপতি সাহেব। তমালের মনটা আমার কাছে, টাকাটা আপনার কাছে। আমার অনাথ হওয়াটা আমার দোষ না, কিন্তু আমার ব্যক্তিত্বটাই আমার পরিচয়। ব্যক্তিত্ব? শোনো মেয়ে, আমার ছেলের বিয়ের কথা পাকা আমার ব্যবসায়িক বন্ধুর মেয়ের সাথে। তুই কে যে এ বিয়ে আটকাবি? আমি চাইলেই তোকে পুলিশে দিতে পারি, তোকে কলেজ থেকে বের করে দিতে পারি। আমি কে সেটা জানতে চাইবেন না। আমি মানুষ, কিন্তু ভালো না। আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, তমালের বিয়ে যদি অন্য কোনো জায়গায় দেন তাহলে আমি কি জিনিস তা আপনাকে বুঝিয়ে দেব। ওই মেয়েকে আর কোনোদিন খুঁজে পাবেন না আপনি। আমার একটা ডাকেই কলেজ কেঁপে ওঠে, আর এই সামান্য বিয়ে আটকানো আমার কাছে জল ভাত। কি? এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিয়ে গেল? তুই জানিস না রে আমি কে? আমি চাইলেই তোকে এই শহর থেকে মুছে ফেলতে পারি। মুছে ফেলুন, কিন্তু তমালকে আমার কাছ থেকে সরাতে পারবেন না। আপনার ছেলে পড়াশোনা করছে, করুক। ঠিক সময়ে আমি এই বাড়িতে বউ হয়ে আসব, আর তখন দেখব আপনার টাকার জোর বেশি নাকি আমার ভালোবাসার জোর। তমাল, কে এই মেয়ে? ওর পরিচয় কি? একজন শিল্পপতিকে এভাবে হুমকি দেওয়ার সাহস কোথায় পেল? আমি এঙ্গেজমেন্ট করবই, তাতে যা হয়ে যাক। দরকার হলে এই মেয়েটাকে আমি রাস্তা থেকে সরিয়ে দেব। এসবের চিন্তাও করবেন না বাবা। যতটুকু সম্পর্ক আপনাদের সাথে আছে ততটুকু তাহলে হারাবেন। বিজলির গায়ে হাত দেওয়ার মানে হলো আমাকে হারিয়ে ফেলা। আর আপনি বিজলিকে চেনেন না, সে যা বলে তা করে দেখায়। এই বিয়ে বন্ধ হবে, এটাই শেষ কথা। আমাকে ভয় দেখাচ্ছিস? এই মেয়ের জন্য তুই নিজের বাপের ওপর চওড়া হচ্ছিস? তোর সব টাকা আমি বন্ধ করে দেব। টাকা দিয়ে সুখ কেনা যায় না বাবা। আমি বিজলিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ড্রয়িং রুমে বাবা আর ছেলের তুমুল তর্ক বিতর্ক চলছে। বিজলি বেরিয়ে যাওয়ার পর পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠেছে। শিল্পপতি বাবা তার সম্মানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, আর তমাল বিজলিকে বাঁচাতে মরিয়া। পরদিন থেকে তমাল আর কলেজে আসছে না। বাবার কড়াকড়ি, বাড়িতে করা নজরদারি আর ড্রয়িং রুমে বিজলির হুমকির পর তমাল যেন কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে। এদিকে কলেজে বিজলির অস্থিরতা বেড়েই চলেছে। তমালকে না পেয়ে সে হন্যি হয়ে খুঁজছে। তার রাজত্বে যেন একটা বড় শূন্যতায় তৈরি হয়েছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো শিউলি, সাহস সঞ্চয় করে। বিজলি আপু, তমালকে তো দুদিন ধরে দেখছি না, ওকে আসবে না? শরীর খারাপ নাকি? সবাই খুব চিন্তায় আছে ওর জন্য। তমাল কলেজে আসুক অথবা না আসুক, তা দিয়ে তোর এত দরকার কি? তুই কে রে? তমালের গার্ডিয়ান? তোর এত খোঁজ খবর নেওয়ার প্রয়োজনটা কি?
নিজের চরকায় তেল দে না। না মানে, সবাই জিজ্ঞেস করছিল তাই। ক্লাসমেট হিসেবেই তো জিজ্ঞেস করলাম। সবাই জিজ্ঞেস করছে, সবাইকে বলে দিবি তমাল আমার ইচ্ছাধীন। আমার সাথে ওর প্রেমের সম্পর্ক রয়েছে, খুব শীঘ্রই আমরা বিয়ে করব। তোরা কি ভাবিস তোদের নোট শেয়ার করা, ক্যান্টিনে একসাথে বসে আড্ডা দেওয়া, এসব আমি দেখি না? আর তুই বা তোদের মতো কেউ যদি ওর আশেপাশে ঘোরার চেষ্টা করিস, তবে খবর আছে। আমার প্রেম নিয়ে তামাশা করলে আমি কি করতে পারি তা তোদের কল্পনার বাইরে। কিছু মনে করবেন না বিজলি আপু, কিন্তু সত্যিটা হলো আপনার মতো গুন্ডা আর অনাথ মেয়েকে তমাল কোনোদিনই বিয়ে করবে না। ওর বাবা মা তো কখনোই এটা মেনে নেবে না। ওটা অনেক বড়লোক পরিবার। আপনার আর ওদের জীবনযাত্রা আকাশ পাতাল তফাৎ। আপনি শুধু জোর করতেই পারেন, ভালোবাসা পাচ্ছেন না। অনাথ, গুন্ডা, সাহস তো কম না তোর শিউলি। শোন, আমি চ্যালেঞ্জ নিলাম। তুই কি ভাবছিস তোর কথাই আমি ভয় পেয়ে যাব? তুই কি ভাবছিস তোর ওইটুকু বুদ্ধি দিয়ে এই বিজলির পরিকল্পনা বুঝবি? যদি আমি জীবনে কখনো বিয়ে করি তাহলে ওই তমালকেই করব। এটা তোকে আমি একদম নিশ্চিত করে বলে রাখলাম। তোর এই বাজে কথাগুলো আমি তোকে গিলে খাওয়াবো। তুই দেখে নিস এই বিজলি কি করতে পারে। দরকার হলে এই পুরো কলেজ আমি তোদের জন্য নরক বানিয়ে দেব। দেখা যাবে আপু, আপনি ক্ষমতার জোর দেখাচ্ছেন, কিন্তু ভালোবাসার জোর আলাদা। জোর করে কাউকে নিজের করা যায় না, শুধু তার ঘৃণা পাওয়া যায়। শিউলির কথায় বিজলি শুধু রেগেই গেল না, তার মনে একটা গভীর জেদ চেপে বসলো। তমালকে সে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনে ফিরিয়ে আনবে। তমালকে সে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনে ফিরিয়ে আনবে। শিউলির সাথে চ্যালেঞ্জের পর থেকে বিজলি ছটফট করছে। তমালকে না পেয়ে তার ভেতরের একাকিত্ব যেন আরো তীব্র হয়ে উঠেছে। গভীর রাতে সে কলেজের কাছের এক রাস্তার ধারে বেঞ্চে বসে আছে। তার চোখে জল, কিন্তু সে তা মুছছে না। ঠিক তখনই হন্তদন্ত হয়ে দৌড়ে আসার শব্দ শোনা গেল। কে কে ওখানে? আমি আমি তমাল। বিজলি আপু। তমাল, তুই এত রাতে? তুই তো বাড়িতে আটকে ছিলি, কি করে বের হলি? আমি আমি ভাবতেই পারিনি তুই আসবি। হ্যাঁ, আমি আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি আপু। আমার বাবা কলেজে আসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। পরিষ্কার বলে দিয়েছে এঙ্গেজমেন্টের আগে আমার আর কলেজে আসা হবে না। বাড়িতে কড়া পাহারা। কিন্তু কিন্তু আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, তাই না এসে পারলাম না। ঝুঁকি নিয়ে এসেছি। দয়া করে আমার কথাগুলো শুনুন। আমি আমি তোর অপেক্ষাতেই ছিলাম তমাল। আমি জানতাম তুই আসবি। তোর এই অস্থিরতা, এই ঝুঁকি নেওয়া সবই আমার জন্য, তাই না? কিন্তু তুই বল, তোর বাবা যদি না বের হতে দেয় তাহলে কি করে হবে? সব কিছু তো তোর বাবার ইচ্ছাই চলছে। বাবা কি চায় তাতে এখন আর আমার কিছু যায় আসে না আপু। আমার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি আর শিউলির সাথে সেই তর্কের বিষয়টা শুনেছি। আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু শুধু কৃতজ্ঞতা নয়, আমি আপনাকে কিছু বলতে চাই। বল, তুই কি বলতে চাস, আমি শুনছি। ছোটবেলা থেকে আমার জীবনে কোনো মেয়ের সাথে তেমন কোনো চলাচল হয়নি আপু। বাবা মায়ের কড়া শাসন, বড়লোক হওয়ার অহংকার, সব মিলিয়ে আমি এক দমবন্ধ পরিবেশে বড় হয়েছি। কলেজে এসে প্রথমবার যখন আপনাকে দেখেছি তখনই যেন আমার জগৎটা বদলে গেছে। তারপর? আমি জানতাম আপনি কলেজে র্যাগিং করেন। আমি জেনেও ইচ্ছাকৃতভাবে আপনার সামনে ঘোরাঘুরি করেছি যেন আপনি আমাকে র্যাগিং করেন। আমি চেয়েছিলাম আপনি আমার সাথে কথা বলুন, আমার দিকে তাকান। সেই র্যাগিংয়ের আড়ালেই আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তুই তুই ইচ্ছাকৃতভাবে র্যাগিং হয়েছিস? আমি তোকে আঘাত করেছি আর তুই? হ্যাঁ, আমি হয়তো এখন কিছু করি না, তবে ভবিষ্যতে কিছু একটা করবই। আমি আপনাকে এই সব কষ্ট থেকে, এই অনাথ আশ্রমের স্মৃতি থেকে বের করে আনতে চাই। আপনাকে আমি ভালো রাখতে চাই আপু। যদি আপনার কোনো সমস্যা না থাকে তবে আপনি আমার জীবনসঙ্গী হবেন।
আমি আপনাকে বিয়ে করতে চাই। বিসলির জন্য এই কথাগুলো যেন আকাশ থেকে পড়ার মতো। যে মেয়ে সারা জীবন ভালোবাসার কাঙ্গাল ছিল, আজ তার ত্রাসের রাজত্বের এক স্টুডেন্ট তাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে। কিন্তু বিসলির অতীতের ক্ষত, অনাথ আশ্রমের অভিজ্ঞতা তাকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে। কি বিয়ের প্রস্তাব আমার সাথে? আপু, আপনি? তুই কি পাগল হয়েছিস তমাল, নাকি আমার সাথে মজা করছিস? তোর বাবা আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আর তুই এখানে এসে ভালোবাসার কথা বলছিস? তুই জানিস না বিজলি কি? আমি কোনো ভদ্র ঘরের মেয়ে নই, আমি একটা সাধারণ গুন্ডা। তুই আমার সাথে থাকলে তোর জীবনটা আমি নরক বানিয়ে দেব। আমি জানি না আপনি কি, আমি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি আপু। চুপ কর, আর কোনো কথা নয়। আমি তোকে রিজেক্ট করলাম। তোর এই ভালোবাসার প্রস্তাব আমি লাথি মেরে উড়িয়ে দিচ্ছি। তুই এখনো বাচ্চা, তুই জীবনের বাস্তবতা বুঝিস না। তোর ওই বড়লোক বাবা তোকে আর আমাকে কোনো দিন একসাথে থাকতে দেবে না। আপু, এখান থেকে চলে যা তমাল, আর কোনো দিন বিজলির সাথে দেখা করবি না। আমি তোর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমার পেছনে আর ঘুরঘুর করবি না। যা, চলে যা এখান থেকে। আমাকে ক্ষমা করে দিন আপু, আমি ভুল বুঝেছিলাম। বিসলি তার নিজের ভালোবাসাকে থাপ্পড় মেরে দূরে ঠেলে দিল। তার অতীতের ভয় কি তাকে আর তমালকে চিরদিনের জন্য আলাদা করে দেবে? তমালের প্রস্তাব রিজেক্ট করার পর থেকেই বিসলি যেন নিজের ছায়া থেকে পালাচ্ছে। কলেজের ত্রাস বিসলি আজ নিজের ভেতরেই বন্দি। তার চোখে আর আগের মতো তেজ নেই। সে একা একা হাঁটছে। তার বন্ধুরা আজ কেউ সাথে নেই। কলেজের পেছনে নির্জন রাস্তায়, যেখানে দিনের বেলাতেও ভয়ে কেউ আসে না, সেখানে হঠাৎ করে বিসলির উপর একদল অজ্ঞাত গুন্ডা হামলা করে। আমাদের বিজলি রানী, সবাইকে তো অনেক র্যাগিং করেছিস, আজ তোকে দেখবো কে বাঁচাই। তোরা তোরা কারা? আমায় কেন মারছিস? চিনিস আমি কে? আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো? উফ মাগো, তোরা তোরা আমার কিছু চিন্তাই করলি না, শুধু মারলি কেন? কারণ তুই একটা অনাথ গুন্ডা, তোর শিক্ষা হওয়া দরকার। এবার চল এখান থেকে। গুন্ডারা বিসলিকে বেধড়ক মারধর করে এবং সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। তার কোনো কিছুই চিন্তাই করেনি, শুধু তাকে শারীরিকভাবে আঘাত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বিসলি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার শরীর থেকে রক্ত ঝরছে। বিজলি, বিজলি, ওরে বাবারে, কি অবস্থা! রক্ত! কে করলো এমন কাজ? কে তোকে এমন করে মারলো? আমি আমি অ্যাম্বুলেন্স ডাকছি। ওরে বাবারে, বিজলির পা তো মনে হয় ভেঙে গেছে। বিজলি, কথা বল, তুই ঠিক আছিস তো? অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে, তোরা তাড়াতাড়ি ওকে ধর। আমরা রিস্কায় করেই নিয়ে যাব। বিজলি, একদম চোখ বন্ধ করবি না, আমাদের দিকে তাকিয়ে থাক। বিসলির বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কলেজের ত্রাস বিসলি আজ নিজেই আক্রান্ত। হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে আছে। চিকিৎসকরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তার বন্ধুরা হাসপাতালের করিডোরে আতঙ্কে পায়চারি করছে। কলেজের গুন্ডাদের হামলায় বিসলি গুরুতর আহত। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। কলেজের বন্ধু বান্ধবদের মাধ্যমে খবরটা পৌঁছালো তমালের কানেও। খবরটা শোনার পর থেকে তমাল যেন স্তব্ধ হয়ে গেছে। তার বাবা কঠোর পাহারার ব্যবস্থা করেছেন, কিন্তু বিসলির জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। রাত তখন গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে। বিজলি আপু, আমি জানি কে এটা করিয়েছে। আমি কিছুতেই বসে থাকতে পারছি না, আমাকে দেখতেই হবে। আপু কেমন আছে? কড়া পাহারা এড়িয়ে তমাল কোনো মতে বাড়ি থেকে বের হয়। তার চোখে জল, মনে তীব্র উদ্বেগ। সে সোজা দৌড়ায় হাসপাতালের দিকে। তমাল হাসপাতালের করিডোরে এসে দাঁড়ায়। বিসলির বন্ধুরা সবাই ক্লান্ত হয়ে বেঞ্চে ঘুমিয়ে পড়েছে। আইসিইউ এর জানালা দিয়ে তমাল দেখলো বিসলি শুয়ে আছে। তার মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন। বিসলিকে এই অবস্থায় দেখে তমালের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আপু, আপনি আপনি তো বলেছিলেন আপনি খুব শক্ত, কেন আমার কথা শুনলেন না? কেন আপনাকে আমি বাঁচাতে পারলাম না? আপনি সুস্থ হয়ে উঠুন আপু, আমি কথা দিচ্ছি আমি আপনাকে এর প্রতিশোধ নিয়ে দিব। এই হামলা কার কাজ
আমি বের করবই। বিসলিকে আড়াল থেকে দেখার পর তমাল এক মুহূর্ত আর দেরি করল না। বিসলির বন্ধুরা যেন তাকে দেখে না ফেলে সেই ভয়ে সে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির পথ ধরে। তমাল নিরাপদে নিজের ঘরে ফিরে আসে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে এখন বিসলিকে সুস্থ করে তোলার এবং এই হামলার প্রতিশোধ নেওয়ার ছক কষছে। গতকাল রাতে হাসপাতাল থেকে ফিরে তমাল আর এক মুহূর্ত ঘুমাতে পারেনি। বিসলির ব্যান্ডেজ করা মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। এই হামলা কার কাজ তা তার বুঝতে বাকি নেই। সকালে উঠে সে সিদ্ধান্ত নেয় বাবাকে সরাসরি মুখোমুখি হতে হবে। সে ড্রয়িং রুমে যায়, যেখানে তার বাবা শান্ত ভঙ্গিতে চা খাচ্ছেন। বাবা, আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করার আছে, আর আমি চাই আপনি সত্যিটা বলবেন। জরুরি কথা? ব্যবসার কোনো বিষয়? শোনো, তোকে আগেই বলছি, বিয়েটা নিয়ে আমি সিরিয়াস। ওইসব ফালতু কথা বলে লাভ নেই। না, ব্যবসার বিষয় নয় বিজলি। বিজলির ওপর গতকাল সন্ধ্যায় যে গুন্ডারা হামলা করেছে, সেটা কি আপনার কাজ? আপনি কি আমার প্রেমিকা? আমার আপুর উপর হামলা করিয়েছেন? খবরদার তমাল, আমার সামনে দাঁড়িয়ে এই অসভ্য মেয়েটার নামও নিবি না। তুই কি পাগল হয়েছিস? আমি আমি এত নিচে নামবো? আমি একজন শিল্পপতি। আমি এসব গুন্ডামি করি না। তুই আমাকে অপমান করছিস। আপনি আপনি সত্যি বলছেন তো? আপনি চাননি যে আমি ওর থেকে দূরে থাকি? আমি তোকে দূরে রাখতে চেয়েছি ঠিকই, কিন্তু এভাবে হামলা করিয়ে না। আমি চাইনি তোকে নিয়ে কোনো ঝামেলা হোক। তুই আমাকে চিনিস না। তুই যা ভেবেছিস তা ভুল। ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু বাবা, আমার কাছে বিজলির জীবন আমার বাপের ব্যবসার চেয়ে বেশি মূল্যবান। মানে? আমি আমি আপনার কথা মতোই ওই বিয়েতে রাজি। আমার বিয়েতে রাজি, কিন্তু বিজলির কোনো ক্ষতি তুমি করবে না, এই শর্তে। বিয়ের সমস্ত কিছু আয়োজন করো, এঙ্গেজমেন্ট, যা যা করার আছে সব হবে। সত্যি তুই রাজি? আমার ছেলে অবশেষে মানুষের মতো বুদ্ধি পেয়েছে। বিজলি ফিজলিকে ভুলে যা। ওইসব অনাথ মেয়েদের নিয়ে পড়ে থাকলে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তমাল। ওগো, শুনে যা, তমাল রাজি হয়েছে। আমাদের ছেলে বিয়ে নিয়ে আর কোনো চিন্তা নেই। সত্যি? তাহলে রাজি হয়েছে? ওমা, 1 সপ্তাহ পরেই তো এঙ্গেজমেন্ট। সব আয়োজন আমি করব। হ্যাঁ, সব আয়োজন তোরা কর। বিয়ের সমস্ত কিছু তৈরি করতে লাগো। আমার বন্ধুর মেয়েকে নিয়ে আমি এখনই কথা বলবো। এবার বিয়েতে কোনো ত্রুটি থাকা চলবে না। তমাল তার বাবার খুশি দেখে নিজের ভিতরে কান্নাটা চেপে রাখলো। বিসলিকে বাঁচানোর জন্য সে নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবার কাছে হার মেনে নিল। তমালের মনে এখন একটাই চিন্তা, বিসলি কি তাকে ক্ষমা করবে? তমালের বাড়িতে তখন বিয়ের সানাইয়ের সুর বাজার উপক্রম, আর বিসলি অন্যদিকে হাসপাতালের কেবিনে। বিসলি শুয়ে আছে যন্ত্রণায় কাতর হয়ে। তার বন্ধুরা তাকে ঘটনার বিস্তারিত সব জানালো, কিভাবে তমালের বাবা তাকে বিয়েতে রাজি করিয়েছেন, আর কিভাবে 1 সপ্তাহ পরেই তমালের এঙ্গেজমেন্ট। সাঙ্গপাঙ্গ এক মহিলা বন্ধু: আমরা তো তোকে এসব বলতে চাইনি, কিন্তু তমালের বাবাকে দেখলাম সব আয়োজন করতে। শোনা যাচ্ছে এঙ্গেজমেন্টের সব কার্ড বিলি হয়ে গেছে। হ্যাঁ, তমাল তো আর কলেজে আসছে না। খবর পেয়েছি ওর বাবা ওকে কড়া পাহারায় রেখেছে, যেন তোর সাথে আর দেখা না করতে পারে। তমাল তমাল রাজি হয়ে গেল? আমি ওকে থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়ার পর ও কি সত্যিই ওই বিয়েতে রাজি? তোরা কি নিশ্চিত? তমাল নিজের মুখে বলেছে। হ্যাঁ আপু, তমাল বলেছে ও বিয়ে করবে, শুধু তুই যেন আর কোনো ক্ষতি না করিস, এই শর্তে। না না, এটা হতেই পারে না। আমি আমি তো ওকে জোর করে দূরে ঠেলে দিয়েছিলাম, যেন ও সুস্থ সুন্দর একটা জীবন পায়। কিন্তু ও আমার জন্য নিজের জীবনটা ওই বড়লোকের মেয়েটার হাতে তুলে দেবে। আমি ওকে হারিয়ে ফেলবো। আমি আর ওর কিউট মুখটা দেখতে পাবো না। না, আমি এই বিয়ে হতে দেব না, কোনোভাবেই না। এই বিজলি থাকতে তমালের বিয়ে অন্য কোথাও হবে না। তোরা শুনে রাখ, এই বিয়ে আমি আটকাবই। কিন্তু তুই তো আহত, তুই এখন কি করে আটকাবি? আহত? এই সামান্য আঘাতে বিজলি হার মানে না। তমাল আমার, ওকে আমিই বিয়ে করব। প্রয়োজনে আমি তমালকে তুলে আনব।
তোরা আমার জন্য চাকার চেয়ারের ব্যবস্থা কর, আমি হাসপাতাল থেকে বের হব। তুই যাচ্ছিস কোথায়? তুই তো সোজা হয়ে দাঁড়াতে পারছিস না। আমি যা বলছি শোন, আমি তমালকে ওই বন্দি বাড়ি থেকে বের করে আনবো, আমার ভালোবাসার জোর দেখাবো। তুই যা, আমি যা বলেছি তাই কর। বিসলি তার আহত অবস্থাকেও তোয়াক্কা করছে না। তমালকে হারানোর ভয় তাকে এক নতুন রূপ দিয়েছে। এঙ্গেজমেন্টের সকাল। তমালের ঘরের বাইরে সাজ সাজ রব, কিন্তু ঘরের ভেতরে তমাল যেন কোনো এক অন্ধকূপে আটকা পড়েছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শেরওয়ানি পরা প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে মুখে আনন্দের কোনো ছাপ নেই। বিসলির ব্যান্ডেজ করা মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। বিজলি আপু, আপনি নিশ্চয়ই এখন খুব কষ্টে আছেন। আমি আপনাকে কথা দিয়েছিলাম প্রতিশোধ নেব, আর আজ আমি নিজেই অন্য কারোর হতে যাচ্ছি। বারবার মন চাইছে দৌড়ে হাসপাতালে যাই, আপুকে গিয়ে বলি আমি আপনাকে ছাড়া বাঁচব না। কিন্তু যদি আমি বিজলির সাথে আবার সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে বাবা হয়তো বিজলিকে মেরেই ফেলবে। গতদিনের হামলার পর বাবার উপর আর বিশ্বাস রাখা যায় না। বিজলির জীবনের চেয়ে আমার এই ভালোবাসা বড় নয়। তমাল দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। বাবার দেওয়া কথার জালে সে এখন পুরোপুরি বন্দী। বিসলিকে বাঁচাতে হলে তাকে এই এঙ্গেজমেন্ট করতে হবে, এটাই তার ভেতরের লড়াই। অবশেষে তমাল অনুষ্ঠানের জায়গায় পৌঁছায়। শেরওয়ানি পরে থাকলেও তাকে লাগছে কোনো এক আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার মতো। বিসলিকে দেখার তীব্র আকুলতা আর বাবার ভয়ের মাঝে সে যেন পিষ্ট হয়ে যাচ্ছে। আপু, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে বাঁচাতে গিয়েই আপনাকে হারাচ্ছি। এঙ্গেজমেন্টের মঞ্চে তমাল এসে দাঁড়িয়েছে, কিন্তু তার মন পড়ে আছে হাসপাতালের বেডে। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান তখন চরমে, দামি পানীয় আর খাবারের সুগন্ধ হলের বাতাসে। তমাল আর তার হবু কনে মঞ্চে দাঁড়িয়ে, আংটি বদলানোর ঠিক আগের মুহূর্ত। ফটোগ্রাফাররা প্রস্তুত। ঠিক তখনই হলের বিশাল দরজা শব্দ করে খুলে যায়। হুইল চেয়ারে করে সেখানে উপস্থিত হয় বিসলি। তার মাথায় ব্যান্ডেজ, এক হাত ঝুলছে, পরনে সাধারণ পোশাক, কিন্তু চোখে মুখে যুদ্ধের তেজ, যা দামি পোশাকে সজ্জিত অতিথিদেরও স্তব্ধ করে দেয়। এ কি, এই মেয়েটি এখানে কেন? সিকিউরিটি, ওকে এক্ষুনি বের করে দাও। আমার সম্মানের জ্বালাঞ্জলি দিচ্ছিস তোরা? দাঁড়িয়ে থাকুন, সিকিউরিটি ডাকার সাহস করবেন না। এই অনুষ্ঠান আমি বন্ধ করতে এসেছি। এই আসরে আমার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না। উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। তমাল বিসলিকে দেখে হতভম্ব, তার চোখে জল আর বিস্ময়। আর তার পাশে দাঁড়ানো হবু কনে, যার সাথে তমালের বিয়ে হওয়ার কথা, সে পুরো ব্যাপারটাই লক্ষ্য করছে। সে দেখছে বিসলির তেজ, তমালের ভালোবাসা। অবাক হওয়ার বদলে তার মুখে একটা মৃদু স্বস্তির হাসি ফুটে ওঠে। সে নিজেও তো এই বিয়ে চায় না, তার বাবার ব্যবসার সাথে সেও বন্দী ছিল। আর চিনতে নেই তমাল, এবার বিজলির সাথে হয় পালিয়ে যাও, না হলে বিজলিকে এবার নিজের করেই নাও। আমি ওই ফাঁদ থেকে মুক্তি চাই। তোমার বাবা আমাকেও বিক্রি করে দিয়েছিলেন। আমি আপনাকে বাঁচাতে গিয়েই আপনাকে হারাচ্ছি। তুমি খুশি? তুমি সত্যি আমার মুক্তি চাইছো? শোনেন শিল্পপতি সাহেব, এই ছেলের ওপর প্রথম অধিকার আমার। আপনি টাকার জোর দেখাচ্ছেন, আর আমি ভালোবাসার। আপনি যাকে গুন্ডা বলে অপমান করেছিলেন, আজ সেই গুন্ডাই আপনার সাজানো আসর ভেঙে দিচ্ছে। আপনার ব্যবসার সম্মান কি আমার ভালোবাসার চেয়ে বড়? তুই তোকে মেরেই ফেলবো। তুই জানিস না আমি কে? জানি আপনি কে। হামলাটা যে আপনিই করিয়েছিলেন তা আমি জানি। এবার যদি আমি কিছু করি তবে আপনার ওই গদিও থাকবে না। তমালকে আমি নিয়ে যাচ্ছি, কেউ আটকানোর চেষ্টা করলে কি হবে তা তো আপনি জানেনই। বিজলি তমালকে নিয়ে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতে শুরু করে। সেখানে সমস্ত নামি দামি ব্যবসায়ীরা থাকায় তমালের বাবা গুন্ডাদের প্রয়োগ করতে পারেনি। নিজের ইজ্জত সবার সামনে খোয়া যাচ্ছে দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। অপমানিত হয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। মেহমানেরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতে বলতে ধীরে ধীরে চলে যেতে শুরু করে। এঙ্গেজমেন্টের সাজানো আসর মুহূর্তেই শ্মশানপুরী হয়ে যায়।
ধন্যবাদ বিজলি আপু, আমাকে বাঁচানোর জন্য। তোমাকেই ধন্যবাদ। তুমি আমার জীবনের চেয়েও বড় উপকার দিলে। সাজানো আসর ভেঙে বিজলি তমালকে নিয়ে বেরিয়ে এলো। শিল্পপতির অহংকার চূর্ণ করে বিজলি আজ জয়ী। তমাল আর বিজলির জীবনে কি এবার নতুন সূর্য উঠবে, নাকি এই শহর তাদের আর আশ্রয় দেবে না? এঙ্গেজমেন্ট ভেঙে চুরমার হয়ে গেছে। পুরো শহরের ব্যবসায়ীদের সামনে অপমানিত হয়ে তমালের বাবা ড্রয়িং রুমে পায়চারি করছেন। তার অহংকার চূর্ণ হয়ে গেছে, কিন্তু জেদ এখনো কমেনি। তমালের মা সোফায় বসে নির্বাক হয়ে কাঁদছেন। অমানুষ, ছেলেটা একদম অমানুষ হয়ে গেছে। ওই বিজলি নামের গুন্ডা মেয়েটার জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হলো। আমার এতদিনের মান সম্মান সব শেষ করে দিল। ও মানুষ তো তুমি করেছো, তুমি আর আমি। আমাদের জন্যই ছেলেটা এমন হয়েছে। আমরা কি কখনো ওকে ভালোবেসেছি? শুধু ব্যবসার স্বার্থ আর সম্মানের দোহাই দিয়েছি। তুমি কি বলতে চাইছো? ওই অনাথ মেয়েটার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব? ওই মেয়েটা ওকে ভালোবাসে। ও যেখানে ভালোবাসার সন্ধান পেয়েছে ও সেখানেই চলে গেছে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। অনেক নষ্ট করেছি ছেলেটার জীবন, আর না। তুমি যদি ওকে নিজের মনে করো তাহলে ওর সুখটা দেখো। বিজলিকে মেনে নাও, ওর জীবনটা আর নষ্ট করো না। কখনোই না। ওই নাম পরিচয়হীন একটা মেয়ের সাথে আমি আমার ছেলেকে কখনোই বিয়ে দেব না। এটা আমি হতেই দেব না। আমি আমার মতোই চলবো। তমালের বাবা এখনো হার মানতে নারাজ। বিজলি এসে শেষবারের মতো অনাথ আশ্রমে এসেছে। বিজলি শেষবারের মতো অনাথ আশ্রমে এসেছে তমালের সাথে নতুন জীবন শুরু করার আগে নিজের অল্প কিছু জিনিসপত্র নিতে, কিন্তু নিয়তি যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। আশ্রমের অফিসের দরজার আড়ালে সে অনাথ আশ্রমের মালিকের সাথে তমালের বাবার সেই বন্ধুর কথাবার্তা শুনতে পায়। অনাথ আশ্রমের মালিক: স্যার, আপনি নিশ্চিত তো বিজলি অনেক রাগী মেয়ে? ওকে আমার উপর চড়াও হবে না? সব ব্যবস্থা আমি করে ফেলেছি, ওকে আর কোনো কষ্ট পেতে হবে না। ও আমার মেয়ে, ওকে আমি আমার পরিচয় দেব। সন্দেহবশত বিজলি এগিয়ে যায় এবং দরজার পর্দা সরিয়ে দাঁড়ায়। তার চোখ তখন বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। কি? আপনি আপনি আমার বাবা? হ্যাঁ স্যার, এটাই আপনার সেই মেয়ে বিজলি। বিজলি প্রচন্ড অবাক হয় নিজের বাবার পরিচয় পেয়ে। যে পরিচয় সে সারা জীবন খুঁজেছে আজ তা তার সামনে, কিন্তু তার মনে জমে আছে 20 বছরের জমে থাকা ক্ষোভ। বাবা? আপনি? যে বাবা ছোটবেলায় অনাথ আশ্রমে রেখে গিয়েছিল এই মেয়েকে, যে বাবা কোনো দিন খোঁজ নেয়নি, সে আজ বড় হওয়ার পর কেন নিতে এসেছে? আমার বাবা তো এই আশ্রম। বিজলি, ভুল বুঝিস না, আমি বাধ্য ছিলাম। বাধ্য? ব্যবসার জন্য আমাকে ফেলে গিয়েছিলেন। এখন যখন আমি তমালকে বিয়ে করছি তখন আপনার মনে পড়লো আপনার মেয়ের কথা। আমি রাস্তার মেয়ে, আমি রাস্তার মেয়ে হয়েই থাকবো। আপনার ওই দামি পরিচয়, দামি গাড়ি আমার কিচ্ছু চাই না। বিজলি, আমার সাথে চল। অপমান করে তাড়িয়ে দিচ্ছি আপনাকে। আমার সামনে থেকে চলে যান। আপনার ওই ব্যবসার দোহাই দিয়ে আমার জীবন আর নষ্ট করবেন না। নিজের বাবার পরিচয় পাওয়ার পরেও বিজলি তার অতীতেই ফিরে গেল। অনাথ আশ্রম থেকে ফিরে বিজলি বিধ্বস্ত। তার জন্মদাতা বাবার পরিচয় পেয়েও সে কোনো আনন্দ পায়নি। পেয়েছে শুধু পুরনো ক্ষোভ আর হতাশা। তমাল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তমাল, আমি আমি আজ আমার বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু ওটা আমার বাবা নয়। ওটা একটা স্বার্থপর লোক যে আমাকে ছোটবেলায় ফেলে গিয়েছিল। কি? তোমার বাবা? তুমি তুমি নিশ্চিত কে তিনি? তিনি তোর বাবার সেই বন্ধু, যেই বন্ধু ব্যবসার দোহাই দিয়ে সব কিছু করে। আর আজ যখন দেখলো আমি তোকে বিয়ে করছি, তখন তার পিতৃস্নেহ জেগে উঠল। আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আমি রাস্তার মেয়ে, আমি রাস্তার মেয়ে হয়েই থাকবো। আর লুকোচুরি নয় বিজলি, তুমি এবার চলো আমার বাবার সামনে। আমার বাবা এতদিন তোমার নাম পরিচয় ছিল না বলে অনেক অপমান করেছে, তোমাকে অনাথ বলে তাচ্ছিল্য করেছে। এই অপমান আমি আর মেনে নিতে পারবো না। আজকের সমস্ত কিছুর প্রকাশ হবে। না তমাল, আমি আমার বাবার পরিচয় নিয়ে মানুষ হতে চাই না, অথবা তার কোনো উপহার পেতে চাই না। আমি শুধু তোমার বিজলি হয়ে থাকতে চাই। কোনো উপকার পেতে হবে না।
আমি শুধু তোমার নাম পরিচয় আমার বাবার মুখে ছুঁড়ে মারতে চাই। তোমাকে রাস্তার মেয়ে বলার সাহস যেন আর কোনো দিন কেউ না পায়। আমাকে পাওয়ার জন্য হলেও, তোমার নিজের সম্মানের জন্য হলেও এইটুকু তোমাকে করতেই হবে। চলো বিজলি। তমাল বিসলিকে তার বাবার কাছে নিয়ে যেতে চায় শিল্পপতির অহংকার চূর্ণ করতে। এঙ্গেজমেন্ট ভেঙে চুরমার হয়ে গেছে। পুরো শহরের ব্যবসায়ীদের সামনে অপমানিত হয়ে তমালের বাবা ড্রয়িং রুমে পায়চারি করছেন। তার অহংকার চূর্ণ হয়ে গেছে, কিন্তু জেদ এখনো কমেনি। তমালের মা সোফায় বসে নির্বাক হয়ে কাঁদছেন। ঠিক তখনই বিসলি এবং তমাল ড্রয়িং রুমে প্রবেশ করে। অমানুষ, ছেলেটা একদম অমানুষ হয়ে গেছে। ওই বিজলি নামের গুন্ডা মেয়েটার জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হলো। আমার এতদিনের মান সম্মান সব শেষ করে দিল। আবার এসেছিস? তোকে কতবার বলবো এ বাড়ি থেকে বেরিয়ে যা। থামুন বাবা, আর একটাও অপমানজনক কথা নয়। আজকের পর থেকে বিজলি এই বাড়ির অপমানিত কোনো মেয়ে নয়, সে আমার জীবন সঙ্গী। কি? তুই তুই আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিস? বাবা, সব লুকোচুরি শেষ। আজ আপনি জানবেন, আপনি যাকে রাস্তার মেয়ে বলে অপমান করেছিলেন সে আসলে আপনারই বন্ধুর মেয়ে বিজলি। আপনার এই বন্ধু, যিনি বিজলিকে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন। কি? তুই তুই তোর মেয়েকে আশ্রমে রেখেছিলি? কেন? বাধ্য হয়েছিলাম বন্ধু। বিজলি যখন অনেক ছোট তখন ওর মা রোগে আক্রান্ত হয়। তাকে নিয়ে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়। চিকিৎসা তখন দেশে সম্ভব ছিল না। বিজলিকে কোথাও রাখার মতো জায়গা ছিল না, তাই একটা অনাথ আশ্রমে ভালোভাবেই রেখে গিয়েছিলাম। ভেবেছিলাম খুব দ্রুত ফিরে এসে নিয়ে যাব। ভেবেছিলেন? 20 বছর লেগে গেল আপনার ফিরতে। ওই অনাথ আশ্রমে আমি কি করে বড় হয়েছি আপনি জানেন? র্যাগিং, অপমান সব সহ্য করতে হয়েছে আমাকে। বিজলির মায়ের এত বছর চিকিৎসা হয়েছে দেশের বাইরে। বিদেশে যাওয়ার পরে বিজলির ছোট বোনের জন্ম হয়, কিন্তু কয়েক বছর আগেই বিজলির মা সেই রোগেই মারা যায়। আমরা ফিরে আসি এবং বিজলির খোঁজ করতে থাকি। আমাকে ক্ষমা করে দে মা, আমি কোনোদিন তোকে ভুলে যাইনি। বিসলি তার বাবার অসহায়ত্ব আর মায়ের মৃত্যুর কথা শুনে আর না করতে পারে না। তার ভিতরে ক্ষোভ জল হয়ে গড়িয়ে পড়ে। আমি আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমাকে আর কোনো দিন ছেড়ে যাবে না। না মা, আর কোনোদিন না। বাবা, দেখলেন তো, বিজলি রাস্তার মেয়ে নয়, সে আপনার বন্ধুর মেয়ে, আমার ভালোবাসার মানুষ। কিন্তু কিন্তু বিয়ে তো ঠিক হয়েছে তোর বোনের সাথে, আমার বন্ধুর ছোট মেয়ের সাথে। আমার ব্যবসার কথা কি হবে? সেই মেয়ে নিজেও এই বিয়ে করতে রাজি নয় বাবা। বিজলির বোন নিজেও খুশি এই বিয়ে ভেঙে যাওয়ায়। সে তার ভালোবাসাকেই বিয়ে করবে। আমি তাকে ফোনে কথা বলে নিশ্চিত হয়েছি এই বিয়ে ভেঙে যাওয়াতে সে মুক্তি পেয়েছে। আপনি আমার বাবাকে অপমান করেছিলেন, কিন্তু আজ আমি আপনাকে ক্ষমা করলাম, কারণ আমি জানি আপনি আমার তমালকে ভালোবাসেন। তুমি কি এখনো বুঝবে না? ওই মেয়েটা ওকে ভালোবাসে। ও যেখানে ভালোবাসার সন্ধান পেয়েছে ও সেখানেই চলে গেছে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। অনেক নষ্ট করেছি ছেলেটার জীবন। আর না, তুমি যদি ওকে নিজের মনে করো তবে ওর সুখটা দেখো। বিজলিকে মেনে নাও, ওর জীবনটা আর নষ্ট করো না। তোরা তোরা সবাই মিলে আমাকে হারিয়ে দিলি। ঠিক আছে, যা, তোরা খুশি হ। আমি বিজলিকে আমার বৌমা হিসেবে মেনে নিলাম। তমাল আর বিসলির ভালোবাসার জয় হলো। সব ভুল বোঝাবুঝি দূর হয়ে তাদের জীবনে নতুন ভোরের আলো ফুটলো। অবশেষে বিসলি আর তমালের বিয়ে হচ্ছে। সবার আশীর্বাদ নিয়ে তারা নতুন জীবনে পা রাখছে। আমন্ত্রিত অতিথিদের ভিড়ে শিউলিও এসেছে। এক পাশে দাঁড়িয়ে দেখছে তার পরাজয়ের দৃশ্য। ঠিক তখনই নববধূর সাজে বিসলি শিউলির সামনে এসে দাঁড়ায়। দেখলি তো শিউলি, আমি কখনো হেরে যাই না। তোকে বলেছিলাম না তমালকে আমার করেই ছাড়বো? আমি করে নিয়েছি, তুই হেরে গেছিস। হ্যাঁ বিজলি আপু, আপনি জিতেছেন। আপনার জেদ আর ভালোবাসা দুটোই জিতে গেছে। আমি হেরে গেছি, কিন্তু আমি চাইবো আপনারা যেন সুখী হন। জেদ নয় শিউলি, এটা ছিল ভালোবাসার জোর। তমাল আমার জীবনের সেই আলো যাকে আমি কোনো দিন হারাতে দিতাম না। তুই হেরেছিস,
কারণ তুই ক্ষমতার জোরে জিততে চেয়েছিলি, আর আমি মন দিয়ে। বিজলি তার জয়ের হাসি দিয়ে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যায়।